বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লিন্ডসে মাইলসের লেখা লেস স্টাফ বইটি। অনেক সময় আমরা ভাবি যে জীবনে খুশি থাকার জন্য আমাদের আরও বেশি জিনিস দরকার, বড় বাড়ি, নতুন গাড়ি, ব্র্যান্ডেড জামাকাপড়, লেটেস্ট গ্যাজেট ইত্যাদি। কিন্তু সত্যি কি আনন্দ এই জিনিসগুলো থেকেই আসে? লিন্ডসে মাইলসের বই লেস স্টাফ একটি অত্যন্ত আকর্ষণীয় প্রশ্ন তোলে। আমরা কি সত্যি সেই জিনিসগুলোর পেছনে ছুটছি যা আমাদের প্রয়োজন, নাকি শুধু এইভাবে কিনে চলেছি যে ওটাই খুশির চাবিকাঠি? এই বইটি শুরু হয় একটি সরল কিন্তু শক্তিশালী ধারণা দিয়ে। আনন্দের সম্পর্ক কোয়ান্টিটি বা পরিমাণের সাথে নয়, বরং ক্ল্যারিটি বা স্বচ্ছতা এবং ইন্টেনশন বা উদ্দেশ্যের সাথে। এর মানে হলো আপনাকে বেশি জিনিস একসাথে করার প্রয়োজন নেই, বরং আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, যখন আপনার ঘর জিনিসে ভর্তি, প্রত্যেকটা আলমারি ঠাসাঠাসি করে ভরা, আর তারপরেও আপনি গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছেন না, তখন কি আপনার শান্তি লাগে নাকি স্ট্রেস? লিন্ডসে বলেন যে আমরা যে কনজিউমার কালচারে বাস করছি, সেখানে আমাদের ক্রমাগত শেখানো হয় বাই মোর টু বি মোর, অর্থাৎ যত বেশি জিনিস কিনবেন আপনার ভ্যালু তত বাড়বে। কিন্তু আসলে যখন আমরা অকারণে জিনিসপত্র কিনতে থাকি, তখন আমরা আমাদের এনার্জি, টাকা এবং শান্তি তিনটেই হারাতে থাকি। এটা শুধু আপনার ফিজিক্যাল স্পেসকেই ভরে না, বরং মেন্টাল স্পেসকেও ক্লাটার্ড ভার করে তোলে। এবার কল্পনা করুন, আপনার কাছে শুধু সেই জিনিসগুলোই আছে যা আপনি সত্যি ব্যবহার করেন, যা আপনাকে আনন্দ দেয়। আপনার বাড়িতে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আছে, আর আপনি প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে বেছে নিয়েছেন। এমন জীবন কি আরও বেশি শান্তিপূর্ণ হবে না? এটাই হলো ইন্টেনশন বা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকা। প্রত্যেকটা সিদ্ধান্ত, তা ছোট হোক বা বড়, ভেবে চিনতে এবং নিজের মূল্যবোধ অনুযায়ী নেওয়া। লিন্ডসে আরেকটি পয়েন্ট তুলে ধরেন, ক্ল্যারিটি ব্রিংস ফ্রিডম, অর্থাৎ যখন আপনি আপনার চারপাশকে সরল করে তোলেন, তখন আপনি শুধু স্পেসই তৈরি করেন না, বরং নিজের মনকেও মুক্ত করেন। আর যখন মন মুক্ত থাকে, তখন আপনি আরও ভালো করে ভাবতে পারেন, নিজের লক্ষ্যের ওপর ফোকাস করতে পারেন এবং ভেতর থেকে সন্তুষ্ট থাকেন। আমাদের মধ্যে অনেকেই অন্যদের দেখে সিদ্ধান্ত নিই। কোনো বন্ধু নতুন ফোন কিনলে আমাদেরও সেটা চাই, কেউ ভ্যাকেশনে সুন্দর জায়গার ছবি দিলে আমাদেরও সেখানে যেতে হবে। কিন্তু এটা কি খুশির রাস্তা, নাকি শুধু তুলনার? লিন্ডসে এখানে একটা জরুরি কথা বলেন, যখন আপনি ইন্টেনশনাল বা উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠেন, তখন আপনি অন্যদের প্রত্যাশা থেকে বেরিয়ে এসে নিজের আসল প্রয়োজনগুলো চিনতে শুরু করেন। আপনি নিজের জন্য ভাবেন, অন্য কারো চোখে পারফেক্ট হওয়ার জন্য নয়। এবার আসুন প্র্যাকটিক্যালি বুঝি যে কিভাবে আমরা এই আইডিয়াটা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। সবার আগে নিজের চারপাশের জিনিসগুলোকে লক্ষ্য করুন। আপনি কি প্রতিদিন একই জামাকাপড় পরেন? আপনার কাছে কি ডুপ্লিকেট আইটেম আছে যা বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে? আপনার কাছে কি এমন জিনিস আছে যা আপনি গিল্টের কারণে রেখে দিয়েছেন, যেমন কেউ উপহার দিয়েছিল কিন্তু আপনার পছন্দ হয়নি? লিন্ডসে পরামর্শ দেন যে একটু সৎ অডিট করা শুরু করুন। প্রত্যেকটা আইটেম হাতে নিন আর নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার জীবনে কোনো উদ্দেশ্য পূরণ করে? আমি কি এটা ব্যবহার করি? এটা কি আমাকে আনন্দ দেয়? যদি উত্তর না হয়, তাহলে তাকে সম্মানের সাথে যেতে দিন। ডিক্লাটারিং কোনো শাস্তি নয়, এটা একটা ভালো জীবনের জন্য আমন্ত্রণ। এখন কেউ কেউ বলতে পারেন যে এসব করা সহজ নয়, কিছু জিনিসের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু লিন্ডসে বলেন যে আপনি আপনার মৃত্যুগুলোকে সেই জিনিসের মধ্যে নয়, বরং নিজের মনের মধ্যে রাখতে পারেন। উদাহরণস্বরূপ, কোনো পুরনো জামা শুধু এই কারণে রেখে দেওয়া জরুরি নয় যে সেটা কোনো বিশেষ অনুষ্ঠানে পরা হয়েছিল। আপনি সেই স্মৃতিকে একটা ছবি বা নোটের মাধ্যমেও ধরে রাখতে পারেন। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, যখন আপনি লেস স্টাফের দর্শন গ্রহণ করেন, তখন আপনি অটোমেটিক্যালি মাইন্ডফুল কনজাম্পশন বা সচেতন ভোগের দিকে এগিয়ে যান। এখন যখনই আপনি নতুন কিছু কিনতে যাবেন, আপনি ভাববেন, আমার কি এটার প্রয়োজন আছে? এই জিনিসটা কি আমার বর্তমান জীবনে ফিট হবে? আমি কি এটা বারবার ব্যবহার করব? আর যদি উত্তর হ্যাঁ হয়, তবেই কিনুন। না হলে আপনি শুধু ঝোঁকের বশে কিনছেন আর পরে অনুশোচনা হবে। এসব শুনতে একটু দার্শনিক মনে হতে পারে, কিন্তু এর প্রভাব খুব বাস্তব। ভেবে দেখুন, যখন আপনি কম জিনিসে জীবনযাপন করেন,
তখন আপনাকে বেশি রক্ষণাবেক্ষণ করতে হয় না, কম সময় পরিষ্কার পরিচ্ছন্নতায় যায়, কম টাকা খরচ হয়, আর আপনি সেই সব জিনিসে বিনিয়োগ করতে পারেন যা আপনাকে সত্যিই বেড়ে উঠতে সাহায্য করে, যেমন বই, হবি, সম্পর্ক, অভিজ্ঞতা ইত্যাদি। লিন্সের দর্শন বলে যে লেস স্টাফ মানে বোরিং জীবন নয়, বরং এটি একটি সমৃদ্ধ এবং উদ্দেশ্যপূর্ণ জীবন। যখন আপনি জরুরি জিনিসগুলোকে প্রাধান্য দেন, তখন আপনি স্বচ্ছতা এবং শান্তিকে স্বাগত জানান। এখন প্রতিদিনের মানে হলো কম ডিস্ট্র্যাকশন, বেশি ফোকাস, কম পরিষ্কার করা, বেশি সৃজনশীলতা, কম বিশৃঙ্খলা, বেশি শান্তি। এই অ্যাপ্রোচের আরেকটি বড় সুবিধা হলো আপনি আপনার পরিবেশগত দায়িত্ববোধ বুঝতে শুরু করেন। যখন আপনি বেশি জিনিস কেনেন না, তখন আপনি পরোক্ষভাবে আমাদের গ্রহকেও উপকার করেন। কম জিনিস মানে কম বর্জ্য, কম উৎপাদনের চাপ এবং সামগ্রিকভাবে সত্তাই জীবনযাপনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। লিন্সে একে বলেন কনশাস কনজাম্পশন, অর্থাৎ এমন ভোগ যা ভেবে চিন্তে করা হয়েছে। আমরা সবাই কখনো না কখনো সেই অনুভূতিটা অনুভব করেছি, যখন ঘর পরিষ্কার থাকে, জিনিসপত্র নিজের জায়গায় থাকে আর সব কিছুতেই একটা স্বস্তির শ্বাস নেওয়া যায়। ওই অনুভূতিটা শুধু একটা পরিষ্কার ঘরের নয়, বরং একটা পরিষ্কার মনেরও হয়। আর এই ক্ল্যারিটিকেই লিন্সে পুরো বই জুড়ে সেলিব্রেট করেছেন। আরেকটি ভুল ধারণা যাকে লিন্সে চ্যালেঞ্জ করেন তা হলো জাস্ট ইন কেস, বা যদি কখনো কাজে লাগে ভেবে রাখা জিনিসের ভয়। আমরা অনেক সময় জিনিসপত্র রেখে দিই কারণ আমাদের মনে হয় কি জানি ভবিষ্যতে কাজে লেগে যায়, কিন্তু এমনটা খুব কমই হয়। আর এই জিনিসগুলো রাখার একটা মূল্য চোকাতে হয়, জায়গা, মানসিক বোঝা আর কখনো কখনো অপরাধ বোধও। লিন্সে উৎসাহ দেন যে আপনি বিশ্বাস রাখুন, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে আপনি আরও ভালো কোনো বিকল্প খুঁজে নেবেন। প্রত্যেকটা সম্ভাবনা অনুমান করে জিনিসপত্র জমা করা আসলে আপনাকে লিভ ইন দ্য মোমেন্ট বা বর্তমানে বাঁচা থেকে দূরে সরিয়ে দেয়। পরিশেষে এটাই বলা যায় যে লেস স্টাফ শুধু ডিক্লাটারিংয়ের বই নয়, বরং এটি একটি মাইন্ডসেট, এমন একটি দৃষ্টিভঙ্গি যা বলে যে আসল খুশি সেই জিনিস থেকে আসে না, বরং সেই পদ্ধতি থেকে আসে যে পদ্ধতিতে আমরা সেই জিনিসগুলোকে বেছে নিই। জীবনকে হালকা, স্বচ্ছ এবং উদ্দেশ্যপূর্ণ করে তোলাই চূড়ান্ত সন্তুষ্টির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তাই পরের বার যখন আপনি কোনো অনলাইন শপিং অ্যাপ খুলবেন বা কোনো দোকানে নতুন কিছু কেনার ইচ্ছা হবে, তখন থেমে গিয়ে নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করুন, এই জিনিসটা কি আমার জীবনে সত্যি কোনো ভ্যালু অ্যাড করবে? যদি মন থেকে উত্তর হ্যাঁ আসে, তবেই এগিয়ে যান, না হলে নিজেকে সেই স্পেস আর ফ্রিডমের উপহার দিন যা লেস স্টাফের দর্শন দেয়। আমাদের সবার জীবনেই কিছু না কিছু এমন জিনিস থাকে যা আমরা কখনো ফেলতে পারি না, সেটা যতই পুরনো বা অকেজো হোক না কেন। একটা পুরনো ডায়েরি, ছোটবেলার ঠেলনা, স্কুলের ব্যাগ, ছেঁড়া টি শার্ট বা এমন কোনো উপহার যা আমাদের পছন্দও নয় কিন্তু তাও যত্ন করে রাখা আছে। এমনটা কেন হয়? কারণ ওই জিনিসগুলোর সাথে শুধু বস্তু নয়, আমাদের আবেগ জড়িয়ে থাকে। লিন্ডসে মাইলস তার বই লেস স্টাফে এই মানসিক জঙ্কটাকে খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে যখন আমরা কোনো জিনিসের সাথে জড়িয়ে যাই, তখন আমরা সেই স্মৃতি, সেই অনুভূতি বা সেই মানুষের সাথে জড়িয়ে যাই যার সাথে ওই জিনিসটা যুক্ত। মানে যদি কোনো পুরনো গ্রিটিং কার্ড আমাদের কাছে রাখা থাকে, তাহলে হতে পারে কার্ডটা একটা সাধারণ কাগজের টুকরো, কিন্তু সেটা আমাদের মায়ের কথা মনে করিয়ে দেয়, বা এমন কোনো বন্ধুর কথা যার সাথে এখন আর কথা হয় না। তাই যখন কেউ বলে শুধু জিনিসটা ফেলে দাও, তখন সেটা অত সহজ হয় না। আমরা বস্তুটাকে নয়, সেই মানসিক বাঁধনটা ছাড়তে ভয় পাই। আমরা ভাবি যদি আমি এই জিনিসটা ফেলে দিই তাহলে কি আমি সেই স্মৃতিটাকেও হারিয়ে ফেলব? লিন্ডসে এই বিষয়টা খুব সহানুভূতির সাথে বোঝেন এবং বলেন যে লেটিং গো বা ছেড়ে দেওয়া একটা মানসিক প্রক্রিয়া, শুধু গোছানোর কাজ নয়। এবার ভাবুন, একটা পুরনো টেডি বিয়ার আপনার কাছে রাখা আছে, যেটা এখন ধুলোয় ভর্তি আর কোনো কাজে আসে না, কিন্তু আপনি সেটা ছাড়তে পারছেন না কারণ ওটা আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। লিন্ডসে বলেন যে এটা সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সবাই জিনিসপত্রের মাধ্যমে আমাদের অতীতের সাথে যুক্ত থাকি, কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে স্মৃতি জিনিসপত্রের মধ্যে থাকে না, ওটা আমাদের ভেতরে থাকে। আপনি সেই টেডি বিয়ারটা রাখুন বা না রাখুন, সেই শৈশবের অনুভূতিটা আপনার ভেতরে সবসময় থাকবে। অনেক সময় আমরা গিল্ট বা অপরাধ বোধের কারণেও জিনিস ছাড়তে পারি না। যেমন কোনো আত্মীয় উপহার দিয়েছিলেন যা আমাদের পছন্দ হয়নি, কিন্তু সেটা ফেলে দিতে বা দান করতে আমাদের গিল্ট ফিল হয়। আমাদের মনে হয় যদি আমরা ওই জিনিসটা না রাখি তাহলে আমরা ওই সম্পর্কের মূল্য দিচ্ছি না। কিন্তু লিন্ডসে পরামর্শ দেন যে উপহারের উদ্দেশ্য ছিল আপনাকে আনন্দ দেওয়া,
আর যদি এখন সেটা আনন্দ না দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া কোনো অসম্মান নয়। আপনি সেই মানুষটির ভাবনার কদর করতে পারেন সেই জিনিসটাকে প্রয়োজনের অতিরিক্ত না সামলেই। আরেকটি মানসিক বাধা হলো ফিয়ার অফ লস বা হারানোর ভয়। আমরা ভাবি যদি কোনো জিনিস চলে যায় তাহলে কি হবে, যদি আমার আবার সেটার প্রয়োজন হয়। লিন্সে বলেন যে এই ভয় আমাদের বারবার যদি কখনো কাজে লাগে এই ভেবে জিনিস রাখতে বাধ্য করে। কিন্তু এই ভয়ে বেঁচে থেকে আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের পরিচয়ের অংশ বানিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে আমাদের পরিচয় আমাদের জিনিসপত্র দিয়ে নয়, বরং আমাদের চিন্তা এবং ব্যবহার দিয়ে তৈরি হয়। কিছু জিনিস আমাদের স্বপ্নের সাথে যুক্ত থাকে, যেমন কোনো পুরনো মিউজিক ইনস্ট্রুমেন্ট যা আমরা কখনো শিখিনি কিন্তু ভাবতাম একদিন নিশ্চয়ই শিখব। এখন সেই জিনিসটা এক কোণে পড়ে ধুলো খাচ্ছে, কিন্তু আমরা সেটা ছাড়তে পারছি না, কারণ ওটা আমাদের হোয়াট কুড হ্যাভ বিন বা যা হতে পারত সেই ভার্সনটার সাথে যুক্ত। লিন্ডসে একে ইমোশনাল ক্লাটার বলেন, এমন জিনিস যা আমাদের গিল্ট বা অনুশোচনায় বেঁধে রাখে। তিনি বলেন যে আমাদের নিজেকে ক্ষমা করতে পারা উচিত এবং বোঝা উচিত যে প্রত্যেকটা স্বপ্ন সত্যি হয় না। সেটা ছেড়ে দেওয়া কোনো ব্যর্থতা নয়, বরং এক ধরনের পরিপক্কতা। মানসিক বাঁধন ভাঙা একটা যাত্রার মতো। এতে অনেক সময় বিভ্রান্তি হয়, কখনো রাগ, কখনো দুঃখ, আর কখনো স্বস্তিও। লিন্সে একটা উপায় বাতলান যা আপনি ব্যবহার করতে পারেন। থেমে গিয়ে প্রত্যেকটা জিনিসের সাথে বসুন আর ভাবুন যে ওটা আপনার জন্য কিসের প্রতীক। ওটা কি আনন্দ দেয় নাকি গিল্ট? ওটা কি ভবিষ্যতের দিকে নিয়ে যায় নাকি ওদেরটাই বেঁধে রাখে? যদি ওটা শুধু একটা বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়াই ভালো। কখনো কখনো লেটিং গো বা ছেড়ে দেওয়ার মানে হলো নিজের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করা। যখন আপনি সেই জিনিসগুলোকে ছাড়েন যা আপনাকে পেছনে টেনে ধরেছে, তখন আপনি নিজের জন্য স্পেস তৈরি করেন, নতুন স্মৃতির জন্য, নতুন লক্ষ্যের জন্য, আর আসল আনন্দের জন্য। লিন্সে একে ইমোশনাল লিবারেশন বলেন, এমন এক মুহূর্ত যেখানে আপনি অতীতের মানসিক বোঝা থেকে মুক্ত হন। আরেকটি সাধারণ মানসিক দিক হলো আইডেন্টিটি অ্যাটাচমেন্ট বা পরিচয়ের বাঁধন। আমরা কিছু জিনিস রাখি কারণ ওগুলো আমাদের পরিচয়ের সাথে যুক্ত থাকে। যেমন কোনো শিল্পী তার পুরনো আঁকার সরঞ্জাম ছাড়তে পারে না কারণ তার মনে হয় ওটাই তার শিল্পী হওয়ার পরিচয়। কিন্তু লিন্সে বলেন যে আপনি যা করতেন বা যা কখনো ছিলেন তার মূল্য আছে, কিন্তু সেই জিনিসগুলো আপনার ভেতরে আছে, আপনার কাজে আছে, ওই বস্তুগুলোর মধ্যে নয়। এখন প্রশ্ন হলো, যদি আমরা কোনো আইটেম ছেড়ে দিই তাহলে তার স্মৃতিকে কিভাবে সামলাবো? লিন্সে পরামর্শ দেন যে আপনি ওই জিনিসটার একটা ছবি তুলে নিতে পারেন বা সেই স্মৃতিকে একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। এইভাবে আপনি সেই ভাবনাকে ধরে রাখতে পারবেন, ওই ফিজিক্যাল আইটেমটাকে নিজের স্পেসে না রেখেই। এমন করলে শুধু আপনার জায়গা পরিষ্কার হয় না, বরং আপনার মনও হালকা হয়। আমাদের সমাজে অনেক সময় জিনিসপত্র নিয়ে মানসিক মূল্যবোধ খুব বেশি থাকে, যেমন বিয়ের উপহারে পাওয়া জিনিস, উত্তরাধিকার সূত্রে পাওয়া বাসন বা পুরনো দিনের আসবাব যা এখন আর কাজের নয় কিন্তু বাড়ির ঐতিহ্য বলে মনে করা হয়। লিন্সে বলেন যে আমাদের এই জিনিসগুলোকে সম্মান করতে উচিত, কিন্তু সাথে এটাও ভাবতে উচিত যে এগুলো কি সত্যিই আমাদের প্রয়োজন বা খুশির অংশ। কখনো কখনো এই জিনিসগুলোকে ছেড়ে দেওয়া তাদের প্রতি সম্মানকে আরও অর্থপূর্ণ করে তোলে। মানসিক বাঁধন বোঝার একটা ভালো উপায় হলো সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা বাড়ানো। যখন আপনি বুঝতে শুরু করেন যে কোন জিনিস আপনাকে আনন্দ দিচ্ছে আর কোনটা আপনাকে বেঁধে রাখছে, তখন আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। এই প্রক্রিয়াটা এক ধরনের ভেতরের যাত্রা হয়ে যায়, যেখানে আপনি নিজেকে এবং নিজের ইমোশনকে আরও ভালোভাবে জানতে শুরু করেন। কিছু লোক ভাবে যে ইমোশনাল জিনিসপত্র ছেড়ে দিলে মন কঠোর হয়ে যাবে, কিন্তু লিন্সে বলেন যে আসলে এটা আপনাকে আরও বেশি সংযুক্ত করে আপনার অনুভূতির সাথে, আপনার প্রিয়জনদের সাথে এবং সেই জীবনের সাথে যা আপনি সচেতনভাবে বেছে নিচ্ছেন। কম জিনিস থাকার মানে শূন্যতা নয়, বরং স্বচ্ছতা এবং শান্তি। আর সবচেয়ে বিষয়বস্তু হলো, যখন আপনি ইমোশনাল ক্লাটার পরিষ্কার করেন তখন আপনার ভেতরে কৃতজ্ঞতা বোধ বাড়ে। আপনি প্রত্যেকটা জিনিসের মূল্য অনুভব করতে শুরু করেন, শুধু সেটার মালিক হওয়ার পরিবর্তে। এখন আপনি প্রত্যেকটা আইটেমকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে নিজের ওপর চেপে বসতে দেন না। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি হলো সহানুভূতি, নিজের জন্য এবং সেই আবেগের জন্য যা এই জিনিসগুলোর সাথে জড়িয়ে আছে। যদি কোনো আইটেম ছাড়তে না পারেন তাহলে নিজেকে বিচার করবেন না, শুধু একটু সময় নিন, বুঝুন, আর যখন প্রস্তুত হবেন তখনই তাকে মুক্তি দিন। লিন্সে বারবার মনে করিয়ে দেন যে এই যাত্রাটা একেবারেই ব্যক্তিগত, প্রত্যেকের জন্য আলাদা, প্রত্যেকটা জিনিসের সাথে একটা আলাদা গল্প। পরিশেষে এটাই বলা যায় যে স্টাফের ইমোশনাল দিকটা বোঝা শুধু ডিক্ল্যাটারিংয়ের কৌশল নয়, এটা আত্ম উন্নতির প্রক্রিয়া।
যখন আপনি বুঝতে পারেন যে আপনার আবেগ কিভাবে আপনার চারপাশের সাথে যুক্ত, তখন আপনি সেই আবেগের মালিক হন, তার দাস নন। আর এটাই হলো লেস স্টাফের আসল শক্তি। নিজের ভেতরে উকি দেওয়া, নিজের স্মৃতিকে সম্মান জানানো, আর সেই বোঝা ছেড়ে দেওয়া যা এখন এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই পরের বার যখন আপনি কোনো পুরনো জিনিস দেখে দ্বিধায় পড়বেন যে এটা রাখবেন কি না, তখন শুধু একটা প্রশ্ন করুন, এটা কি আমাকে আনন্দ দেয় নাকি শুধু গিল্ট? আর তারপর ধীরে ধীরে বুদ্ধিমত্তা এবং সহানুভূতির সাথে নিজের মন আর ঘর দুটোই হালকা করুন। এটাই হলো মানসিক মুক্তির শুরু। যখন আমরা আমাদের ঘরের দিকে তাকাই আর চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখি, তখন অনেক সময় আমাদের নিজের ওপর রাগ হয়। এত সব জিনিস আসলে এলো কোথা থেকে? আমি তো এটা ব্যবহারও করি না, তাহলে রেখেছি কেন? বা এখন এটা ফেলে দেব কি না? এই সেই মোমেন্ট যেখানে লেন্সে মাইলসের বই লেস স্টাফ আমাদের সাহায্য করে। তিনি বলেন যে ডিক্লাটারিং শুধু জিনিসপত্র সরানোর কাজ নয়, বরং এটি একটা চিন্তা, একটা অ্যাপ্রোচ, যা আমাদের ধীরে ধীরে আরও পরিষ্কার, ভারসাম্যপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। অনেকে যখন ডিক্লাটারিং শুরু করার কথা ভাবেন, তখন একটা সাধারণ ভুল করেন। তারা নিজেদের জিজ্ঞাসা করেন, আমার কি জিনিসটা ফেলে দেওয়া উচিত? লিন্সে বলেন যে এই প্রশ্নটা প্রায়শই গিল্ট, কনফিউশন আর প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতার কারণ হয়। কারণ ফেলে দেওয়া শুনলেই আমাদের মন ডিফেন্সিভ হয়ে যায়। আমরা ভাবি, কি জানে পরে প্রয়োজন পড়ে যায়, এটা তো উপহার ছিল, কি করে ফেলি, বা এত টাকা লেগেছিল এটাতে। তাই লিন্সে পরামর্শ দেন যে প্রশ্নটা বদলে ফেলুন, শুড আই গেট রিড অফ দিস? এর পরিবর্তে জিজ্ঞাসা করুন, ডু আই নিড অর লাভ দিস? যখন আপনি কোনো আইটেম হাতে নিয়ে ভাবেন, আমার কি এটার প্রয়োজন আছে, বা আমি কি এটাকে ভালোবাসি, তখন আপনি সেটার সাথে নিজের সৎ সম্পর্কটা বুঝতে পারেন। এই প্রশ্ন গিল্ট নয়, স্বচ্ছতা আনে। লিন্সের স্ট্র্যাটেজি খুবই প্র্যাকটিক্যাল। রুম বাই রুম ডিক্লাটারিং মানে এই নয় যে একদিনে পুরো ভারী খালি করে দেবেন, না। এই প্রক্রিয়াটা ধৈর্য এবং সচেতনতার সাথে চলে। প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা দিনে বা সপ্তাহে হ্যান্ডেল করুন, যাতে প্রত্যেকটা সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নেওয়া হয়। আপনি বেডরুম থেকে শুরু করতে পারেন, কারণ এটা সেই জায়গা যেখান থেকে আমাদের দিন শুরু হয় আর শেষ হয়। একটা অগোছালো বেডরুম আমাদের ঘুম এবং মানসিক শান্তি দুটোই নষ্ট করে। এক এক করে প্রত্যেকটা আলমারি খুলুন, প্রত্যেকটা ড্রয়ার দেখুন, জামা কাপড় বের করুন, আর এক একটা টুকরো হাতে নিয়ে ভাবুন যে আমি কি এটা গত 6 মাসে পরেছি, আমি কি এটা এখন পড়তে চাইবো, এটা কি আমাকে আরাম দেয়? যদি উত্তর না হয়, তাহলে তাকে যেতে দিন। অনেক সময় আমরা জামা কাপড় রাখি কারণ ভাবি ওজন কমলে পরব, বা এটা বিশেষ অনুষ্ঠানের জন্য। লিন্সে বলেন যে এমন জিনিস আমাদের বর্তমান সত্তার জন্য নয়, বরং কাল্পনিক ভবিষ্যতের জন্য। আর যতক্ষণ না আপনি সেই ভবিষ্যতে পৌঁছান, ততক্ষণ ওগুলো শুধু আপনার জায়গা দখল করে থাকে। এরপর আসে রান্নাঘরের পালা। রান্নাঘরে প্রায় অনেক ডুপ্লিকেট জিনিস থাকে। 3-3টে চা ছাঁকনি, 5টা স্প্যাচুলা, এমন বাটি যে কখনো ব্যবহারই হয়নি। একটা ছোট্ট প্রশ্ন এখানে খুব কাজে আসে, আমি কি এটা রোজ ব্যবহার করি? যদি না, তাহলে মাসে একবারও কি করি? যদি তারপরেও না, তাহলে হয়তো ওটা আর আপনার রান্নাঘরে থাকার যোগ্য নয়। এরপর আসে লিভিং রুম, যেখানে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। এখানে অনেক ডেকোরেটিভ আইটেম, বই, সিডি, উপহার আর এমন জিনিস পড়ে থাকে যা শুধু ধুলোই জমায়। লিন্সে পরামর্শ দেন যে ডেকোরেশনকেও উদ্দেশ্যপূর্ণ বানান। আপনার স্পেসে থাকা প্রত্যেকটা আইটেমকে আপনাকে আনন্দ দেয়? ওটা কি আপনার রুচিকে প্রতিফলিত করে, নাকি ওটা শুধু কখনো উপহারে পেয়েছিলাম সেই ক্যাটাগরিতে পড়ে? এবার কথা বলা যাক বাথরুম নিয়ে। অনেক লোক সেখানে পুরনো মেয়াদ উত্তীর্ণ ক্রিম, অর্ধেক শেষ হয়ে যাওয়া শ্যাম্পু, 5 বছর পুরনো নেল পলিশ যা এখন শুকিয়ে গেছে সেগুলো রেখে দেয়। লিন্সে বলেন যে সেলফ কেয়ার স্পেসকে অগোছালো মুক্ত রাখা আপনার মনকে রিল্যাক্স করে। পুরনো আর অকেজো জিনিস শুধু জায়গাই নয়, আপনার এনার্জিকেও ব্লক করে। এরপর আসে স্টোরেজ এরিয়ার পালা, যেমন স্টোর রুম, চিলে কোঠা বা আলমারির ওপরের অংশ, যেখানে আমরা বলি এখন নয়, পরে দেখব। কিন্তু সত্যিটা হলো সেই পরে কখনো আসে না। লিন্সে পরামর্শ দেন যে এই উপেক্ষিত জায়গাগুলোকে অগ্রাধিকার দিন। এখানে প্রায় সেই সব জিনিস থাকে যার কোনো আসল উদ্দেশ্য আর নেই। পুরনো বই, ভাঙা খেলনা, অকেজো ইলেকট্রনিক্স, এসব আপনার জীবনে কোনো অর্থপূর্ণ ভ্যালু যোগ করে না, কিন্তু জায়গা অবশ্যই দখল করে আছে। এবার একটা জরুরি প্রশ্ন আসে, যখন আমরা ডিক্লাটারিং করি তখন ওই জিনিসগুলোর কি করব? লিন্সে এ বিষয়ে জোর দেন যে প্রত্যেকটা আইটেমকে দায়িত্বের সাথে ডিসপোজ করুন। যে জিনিসগুলো ভালো অবস্থায় আছে সেগুলো দান করুন, যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো আলাদা করুন। কিছু আইটেম আপনি বিক্রিও করতে পারেন। এতে শুধু আপনার জায়গা খালি হয় না, বরং অন্য কারো প্রয়োজনও মিটতে পারে। লিন্সের দর্শনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোগ্রেস ওভার পারফেকশন।
মানে এটা ভাববেন না যে আজ থেকেই আপনার বাড়ি একদম মিনিমালিস্ট হয়ে যাবে। না, এটা একটা ধীর এবং মাইন্ডফুল প্রসেস। হতে পারে আপনি কোনো আইটেম আজ ছাড়তে পারছেন না, কিন্তু এক সপ্তাহ পর যখন আবার ভাববেন তখন হয়তো আপনি তৈরি থাকবেন। তাই নিজের উপর চাপ দেবেন না। আরেকটা স্মার্ট উপায় হলো মেবি বক্স ব্যবহার করা। যদি কোনো আইটেম নিয়ে সন্দেহ থাকে তাহলে সেটাকে একটা বক্সে রাখুন, আর সেই বক্সটাকে এমন জায়গায় রাখুন যেখানে ওটা আপনার প্রতিদিনের চোখের সামনে না পড়ে। যদি পরে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ওই বক্সটা না খোলেন তাহলে চান্স আছে যে আপনার ওটার প্রয়োজন ছিল না। এখন আপনি আত্মবিশ্বাসের সাথে ওটাকে যেতে দিতে পারেন। লিন্ডসে বলেন যে ডিক্লাটারিংয়ের আসল সুবিধা শুধু পরিষ্কার বাড়ি নয়, বরং একটা পরিষ্কার মন। যখন আপনার ফিজিক্যাল স্পেস শান্ত থাকে তখন আপনার চিন্তাভাবনাও শান্ত হয়। আপনি আরও বেশি ফোকাস করতে পারেন, স্ট্রেস কমে, আর আপনার সিদ্ধান্তের উপর আরও বেশি ভরসা হয়। একটা ছোট্ট অভ্যেস যা আপনি তৈরি করতে পারেন তা হলো 1 in 1 out নিয়ম। মানে যদি আপনি কিছু নতুন আনেন তাহলে কোনো পুরনো জিনিস বাইরে যাবে। এতে আপনার স্পেস কখনো অতিরিক্ত ভরে যাবে না, আর আপনি প্রত্যেকটা জিনিসকে মূল্যের সাথে বেছে নেবেন। আর হ্যাঁ, বাচ্চাদের জিনিসপত্র নিয়েও লিন্ডসে খুব সংবেদনশীলতার সাথে কথা বলেন। বাচ্চাদের খেলনা, জামাকাপড়, আঁকা এসব বাবা মায়ের জন্য খুব ইমোশনাল, কিন্তু তিনি পরামর্শ দেন যে সিলেক্টিভ মেমোরি রাখুন। প্রত্যেকটা আঁকা বা খেলনা রাখার দরকার নেই, কিছু বিশেষ জিনিসকে সাবধানে বেছে নিন আর বাকিগুলোকে কৃতজ্ঞতার সাথে যেতে দিন। লিন্ডসে বারবার জোর দেন যে ডিক্লাটারিং একবারের কাজ নয়, এটি একটি মাইন্ডসেট। যখন আপনি এই অভ্যাসটা বারবার করেন তখন এটা আপনার জীবনের অংশ হয়ে যায়। এখন যখনই আপনি নতুন কিছু কিনতে যাবেন ভাবুন, আমার কি এটা সত্যিই প্রয়োজন আছে? আমি কি এটাকে ভালোবাসি? এটা কি আমার বর্তমান জীবনে ফিট হয়? যদি উত্তর না হয় তাহলে হয়তো ওই জিনিসটা আপনার জন্য নয়। আর এই সচেতনতাই আপনাকে ওই ফাঁদ থেকে বের করে আনে যেখানে আমরা শুধু জমা করতেই থাকি, কোনো কিছু না ভেবেই। ডিক্লাটারিংয়ের সবচেয়ে সুন্দর ফসল হলো এটা আপনাকে নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। এখন জিনিস আপনাকে চালায় না, আপনি জিনিসকে চালান। আপনি ঠিক করেন যে কি আপনার জায়গার অংশ হবে আর কি নয়। এই নিয়ন্ত্রণ আপনাকে ক্ষমতায়িত করে। পরিশেষে লেস্টফ শুধু ঘর পরিষ্কার করার নয়, বরং নিজের মন পরিষ্কার করার বই। লিন্ডসের রুম বাই রুম অ্যাপ্রোচ দিয়ে আপনি আপনার ফিজিক্যাল স্পেসকে আরও উদ্দেশ্যপূর্ণ বানাতে পারেন, আর প্রত্যেকটা জিনিসের সাথে একটা সৎ সম্পর্ক তৈরি করতে পারেন। যখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, ডু আই নিড অর লাভ দিস, তখন আপনি নিজের ভেতরে স্বচ্ছতা, শান্তি এবং উদ্দেশ্যের সূচনা করেন। তাই পরের বার যখন আপনি আপনার ঘরের আলমারি খুলবেন আর জিনিসপত্র আপনার উপর পড়তে থাকবে, তখন বুঝে যাবেন যে এটা সময় ডিক্লাটারিংয়ের, পরিবর্তনের আর একটা হালকা গোছানো জীবনের দিকে পা বাড়ানোর। ছোট ছোট পদক্ষেপ, চিন্তাশীল প্রশ্ন আর একটু সাহস, ব্যাস এটুকুই চাই একটা ক্লাটার ফ্রি আর ক্লারিটিফুল জীবনের জন্য। আজকাল আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে 4 দিক থেকে আমাদের এই মেসেজ দেওয়া হচ্ছে, আরও কেন, নতুন জিনিস নাও, সেল চলছে, মিস করো না। এটা কনজিউমারিজম বা ভোগবাদের যুগ, যেখানে আনন্দকে জিনিসপত্রের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। আর এই চিন্তার কারণে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে, ওয়েস্ট প্রবলেম বা বর্জ্য সমস্যা। লিন্ডসে মাইলস এই বিষয়টাকে খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে আমাদের অকারণ এবং না ভেবেচিন্তে জিনিসপত্র কেনা শুধু আমাদের বাড়িকেই অগোছালো করছে না, বরং আমাদের পৃথিবীকেও ভারাক্রান্ত করছে। প্রত্যেকবার যখন আমরা নতুন কিছু কিনি, একটা নতুন ড্রেস, একটা নতুন ফোন কভার, আরও একটা ফ্যান্সি বোতল বা ডেকোরেশন পিস, তার পেছনে একটা অদৃশ্য মূল্য থাকে, এনভায়রনমেন্টাল কস্ট বা পরিবেশগত মূল্য। যখন আমরা কোনো জিনিস কিনি তখন আমরা শুধু সেই ফাইনাল প্রোডাক্টটাই কিনি না, আমরা সেই পুরো সাপ্লাই চেনের অংশ হয়ে যায়, যেখানে রিসোর্সের শোষণ হয়, কারখানা থেকে দূষণ হয়, আর তারপর যখন সেই জিনিসটা অকেজো হয়ে যায় তখন সেটা ল্যান্ডফিলে যায়। লিন্ডসে বলেন যে এই বর্জ্য একটা অদৃশ্য মাহারের মতো, যা ধীরে ধীরে আমাদের পৃথিবীকে গ্রাস করছে। একটা উদাহরণ ভাবুন, ধরুন আপনি একটা সস্তা টি শার্ট কিনলেন যা সেলে ছিল। আপনি দুবার পরলেন আর তারপর সেটা ঢিলে হয়ে গেল বা রং উড়ে গেল, আর আপনি সেটা ফেলে দিলেন। এখন আপনি ভাবছেন, শুধু একটা টি শার্ট তো ছিল, কি আর তফাৎ পড়ে? কিন্তু লিন্ডসে বলেন যে তফাৎ পড়ে অনেক বেশি। ওই টি শার্টটা বানাতে যে তুলা লেগেছিল, যে জল খরচ হয়েছিল, যে কেমিক্যাল ডাইংয়ে লেগেছিল, যে এনার্জি ম্যানুফ্যাকচারিং আর শিপিংয়ে গেছে, সে সবই এখন নষ্ট হয়ে গেল। আর তার ওপর ওই টি শার্টটা এখন ল্যান্ডফিলে পৌঁছতে বছরের পর বছর লাগাবে, আর তার সিনথেটিক ফাইবারগুলো মাইক্রোপ্লাস্টিক হয়ে পরিবেশকে আরও বেশি দূষিত করবে। কনজিউমার কালচার আমাদের একটা বিভ্রম দেয় যে আমরা যত বেশি কিনব তত বেশি পরিপূর্ণ অনুভব করব, কিন্তু আসলে হয় তার উল্টোটা। আমরা শুধু আরও বেশি শূন্য অনুভব করি, আর সেই শূন্যতা পূরণ করার জন্য আরও কিনি। আর এই চক্রটাকেই লিন্ডসে মাইন্ডলেস কনজিউমারিজম বলেন।
এই চিন্তা থেকে বেরিয়ে আসা খুব জরুরি যদি আমাদের পৃথিবীকে বাঁচাতে হয়। লিন্ডসে পরামর্শ দেন যে আমরা থটফুল ওনারশিপ বা চিন্তাশীল মালিকানার অভ্যাস করি। মানে যখনই কিছু কেনার ইচ্ছে হবে তখন থামুন আর নিজেকে কিছু প্রশ্ন করুন, আমার কি সত্যি এটার প্রয়োজন আছে? আমার কাছে কি আগে থেকেই কোনো একই রকম জিনিস আছে? আমি কি এটা বারবার ব্যবহার করব? যখন আপনি এমন প্রশ্নের সাথে কেনাকাটা করেন তখন আপনি শুধু নিজের জন্যই নয়, পৃথিবীর জন্য দায়িত্ববান হয়ে ওঠেন। প্রত্যেকটা জিনিস যা আমরা আমাদের বাড়িতে আনি তা হয় শেষ পর্যন্ত বর্জ্য হয়ে যায় অথবা পুনর্ব্যবহৃত হয়। এখন এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাকে কিভাবে হ্যান্ডেল করব। লিন্ডসে বারবার বলেন যে জিনিসপত্র কেনার আগে এবং পরে দুই পর্বেই মাইন্ডফুলনেস বা সচেতনতা জরুরি। উদাহরণস্বরূপ প্যাকেজিংও একটা বড় সমস্যা। আমরা অনলাইন কিছু অর্ডার করি আর সেটা প্লাস্টিক, বাবল র্যাপ আর কার্ডবোর্ডের স্তরে স্তরে আসে, আর আমরা না ভেবেই সেই প্যাকিংগুলো আবর্জনার মধ্যে ফেলে দিই। কিন্তু লিন্ডসে মনে করিয়ে দেন যে প্রত্যেকবার যখন আমরা নন রিসাইক্লেবল প্লাস্টিক ফেলি তখন সেটা বছরের পর বছর পরিবেশে থেকে যায়, সামুদ্রিক জীবনকে ক্ষতি করে আর মাটিকেও বিষাক্ত করে তোলে। এবার কথা বলা যাক রিসাইক্লিং নিয়ে। লিন্ডসে এটা পরিষ্কার করে দেন যে রিসাইক্লিং পারফেক্ট সমাধান নয়, বরং এটা শেষ বিকল্প হওয়া উচিত। কারণ রিসাইক্লিংও একটা শক্তিনিবিড় প্রক্রিয়া আর অনেক সময় জিনিসপত্র ঠিকমতো রিসাইকেল হতে পারে না। তাই সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো রিফিউজ করা, তারপর রিডিউস করা, তারপর রিইউজ এবং শেষে রিসাইকেল। এটাই হলো 4R প্রিন্সিপাল যা লিন্ডসে বারবার সুপারিশ করেন। রিফিউজ অর্থাৎ যে জিনিসগুলো জরুরি নয় সেগুলো নিতেই না করে দিন, যেমন ফ্রি গিফট, ফ্লায়ার, প্রমোশনাল পেন যা কিছু সময় পর বর্জ্যই হয়ে যায়। রিডিউস অর্থাৎ নিজের ভোগ কমানো, শুধু ততটুকুই নেওয়া যতটা সত্যিই দরকার। রিইউজ অর্থাৎ একটা জিনিসকে বারবার ব্যবহার করা বা অন্য কোনো উদ্দেশ্যে সৃজনশীলভাবে ব্যবহার করা। আর তারপর শেষে আসে রিসাইকেল, যখন আর কোনো বিকল্প না থাকে। লিন্ডসে উৎসাহিত করেন যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস গড়ে তুলি, যেমন বাজারে যাওয়ার আগে লিস্ট তৈরি করে নেওয়া যাতে ঝোঁকের বসে কেনাকাটা কম হয়, কাপড়ের ব্যাগ নিয়ে যাওয়া যাতে প্লাস্টিকের ব্যাগ এড়ানো যায়, জিনিস কেনার সময় কোয়ালিটি এবং ডিউরেবিলিটিকে প্রাধান্য দেওয়া যাতে সেগুলো তাড়াতাড়ি খারাপ না হয়। তিনি পরামর্শ দেন যে সেকেন্ড হ্যান্ড জিনিস গ্রহণ করা বর্জ্য কমানোর একটা স্মার্ট উপায়। সেটা জামা কাপড় হোক, আসবাবপত্র হোক, ইলেকট্রনিক্স বা বই। যদি সেগুলো ভালো অবস্থায় থাকে তাহলে সেগুলোকে নতুন জীবন দেওয়া শুধু প্রকৃতি বান্ধবী নয়, অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী। এতে একটা আইটেম ল্যান্ডফিলে যাওয়া থেকে বেঁচে যায় আর অন্য কারো প্রয়োজনও মেটে। আর একটা আকর্ষণীয় বিষয় যা লিন্ডসে বলেন তা হলো আমাদের বাড়িতে পড়ে থাকা অব্যবহৃত জিনিসগুলো বর্জ্যই, কারণ সেগুলো কোনো কাজে আসছে না অথচ অন্য কারো কাজে আসতে পারত। তাই যদি আপনার কাছে এমন জিনিস থাকে যা শুধু পড়েই আছে তাহলে সেগুলো দান করে দিন বা কোনো অভাবী মানুষকে দিয়ে দিন। এতে শুধু কারো সাহায্যই হবে না, বরং আপনার বাড়িতে স্পেস এবং হালকা ভাব আসবে। লিন্ডসে তার পাঠকদের বোঝাতে চান যে সাস্টেনেবিলিটি কোনো বড় বা ভারী কনসেপ্ট নয়, এটা আপনার রোজকার ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। যেমন যখন আপনি জলের বোতল কেনার পরিবর্তে নিজের বোতল সাথে নিয়ে যান, যখন আপনি প্রতি মাসে বিনা প্রয়োজনে অনলাইন শপিং বন্ধ করে দেন, যখন আপনি পুরনো জামা দিয়ে মোছার কাপড় বানিয়ে নেন, তখন আপনি একটা বড় পরিবর্তন তৈরি করছেন। তিনি এটাও বলেন যে বর্জ্য কমানো শুধু একটা এনভায়রনমেন্টাল কাজ নয়, এটি একটা নৈতিক দায়িত্ব। কারণ আমাদের কনজামশনের কারণে উন্নয়নশীল দেশগুলোর কারখানায় শোষণ হয়, শিশুশ্রম হয় এবং অস্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি হয়। তাই যখন আমরা ভেবেচিন্তে ভোগ করি তখন আমরা একটা ভালো গ্লোবাল সিস্টেমকে সাপোর্ট করি। একটা সময় আসে যখন আমাদের বাচ্চাদের শেখাতে হবে যে আনন্দের মানে জিনিসপত্র জমানো নয়, বরং জিনিসকে সঠিকভাবে ব্যবহার করা আর প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রাখা। লিন্ডসে বাবা মায়েদের মোটিভেট করেন যে বাচ্চাদের বর্জ্য সম্পর্কে সচেতন করুন, তাদের খেলনা পুনর্ব্যবহার করার অভ্যেস করান আর তাদের শেখান যে নতুন সবসময় ভালো নয়। লিন্ডসে বলেন যে ওয়েস্ট রিডাকশন বা বর্জ্য কমানো শুধু একটা অভ্যেস নয়, এটা একটা মাইন্ডসেট। যখন আপনি বুঝতে শুরু করেন যে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা গল্প আছে, সেটা কোথা থেকে এলো, কে বানালো আর এটা ভবিষ্যতে কি হবে, তখন আপনি আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে শুরু করেন। আর এই মাইন্ডফুলনেসই আপনাকে ক্লাটার ফ্রি এবং ওয়েস্ট ফ্রি জীবনের দিকে নিয়ে যায়। পরিশেষে লিন্ডসের বার্তা একদম পরিষ্কার। যদি আমরা এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে চাই তাহলে আমাদের নিজের পছন্দের ওপর নজর রাখতে হবে। আমরা যত সচেতনভাবে ভোগ করব তত কম বর্জ্য তৈরি হবে
আর যখন আমরা বর্জ্য কম করব তখন শুধু পরিবেশই ভালো হবে না, বরং আমাদের জীবনও হালকা, শান্ত এবং আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। তাই পরের বার যখন আপনি কোনো শপিং মলে যাবেন, কোনো জমকালো বিজ্ঞাপন দেখবেন বা অনলাইন কার্ড ভরতে যাবেন, তখন একটু থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কি সত্যি এটার প্রয়োজন আছে? এটা কি প্রকৃতির জন্য নিরাপদ? আর আমি কি এই জিনিসটার পুরো ব্যবহার করতে পারবো? যদি উত্তর না হয়, তাহলে হয়তো সেই জিনিসটা আপনার জীবনে বর্জ্যই হয়ে উঠবে। আর যদি আপনি এই পছন্দটা বিজ্ঞানতার সাথে করেন, তাহলে আপনি একটা নতুন দিশার দিকে পা বাড়াচ্ছেন। এমন এক দুনিয়া যেখানে লেস ইজ ট্রুলি মোর, বা কমই আসলে বেশি। যখনই আমরা ঘর পরিষ্কার করি বা ডিক্ল্যাটারিং শুরু করি, তখন একটা সাধারণ চিন্তা মাথায় আসে, এই জামাটার পরি না, চলো দান করে দিই, বা এই খেলনাটা বাচ্চা আর ব্যবহার করে না, কোনো গরিবকে দিয়ে দিই। আর এই চিন্তাই আমাদের ডোনেশন সেন্টারের দিকে নিয়ে যায়। একভাবে দেখতে গেলে এই চিন্তাটা বেশ পজিটিভ মনে হয়। আমরা আমাদের অতিরিক্ত জিনিসপত্র কোনো অভাবী মানুষকে দিতে চাই। কিন্তু লিন্ডসে মাইলস তার বই লেস টাফে ডোনেশন নিয়ে একটা খুব জরুরি এবং কিছুটা চমকে দেওয়ার মতো সত্যি তুলে ধরেছেন। তিনি বলেন যে দান করা ততটা সহজ বা প্রভাবশালী নয় যতটা আমরা ভাবি। আসলে বেশিরভাগ মানুষ দান করাকে অপরাধবোধ থেকে মুক্তির একটি সহজ উপায় বলে মনে করেন। তাদের মনে হয় যে যদি তারা কোনো জিনিস ফেলে দেওয়ার পরিবর্তে দান করেন, তাহলে তারা একটি ভালো কাজ করছেন। কিন্তু লিন্ডসে এই চিন্তার উপর প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে দান করাও একটি দায়িত্ব, কেবল পালানোর পথ নয়। অনেকেই না ভেবেচিন্তেই নিজেদের পুরনো জিনিসপত্র, তার সে ছেঁড়া জামাকাপড় হোক, ভাঙা ইলেকট্রনিক্স বা পুরনো মডেলের আসবাবপত্র ডোনেশন সেন্টারে দিয়ে আসেন, এই ভেবে যে হয়তো কারোর কাজে লেগে যাবে। কিন্তু সত্যিটা হলো, ডোনেশন সেন্টারগুলোর কাছে সীমিত জায়গা, সীমিত স্বেচ্ছাসেবী এবং সীমিত সম্পদ থাকে। সেখানে আসা প্রত্যেকটা জিনিসই ব্যবহারযোগ্য হয় না। আর যখন দান করে জিনিস ব্যবহারের অযোগ্য হয়, তখন সেই সেন্টারকে তা সামলানোর জন্য পরিশ্রম এবং অর্থ দুটোই ব্যয় করতে হয়। অনেক সময় তো সেই জিনিসগুলো আবর্জনা স্তূপে ঠেলে দিতে হয়। অর্থাৎ আপনি যে জিনিসটা দান করলেন সেটা শেষ পর্যন্ত বর্জ্যই হয়ে গেল, শুধু আপনি সেটাকে নিজের বাড়ি থেকে বের করে দিলেন। লিন্ডসে এই বিষয়টির উপর জোর দেন যে দান করা একটি চিন্তা ভাবনা প্রসূত প্রক্রিয়া হওয়া উচিত, ঝোঁকের বশে করা কোনো কাজ নয়। আমাদের এটা বুঝতে হবে যে ডোনেশন সেন্টার কোনো আবর্জনা ফেলার জায়গা বা ডাম্পিং গ্রাউন্ড নয়। সেটা এমন একটি উৎস যেখানে অভাবী মানুষেরা মর্যাদার সাথে ভালো মানের জিনিস পেতে পারেন। কিন্তু যখন আমরা সেখানে বিবর্ণ, ছেঁড়া, দাগ লাগা বা ভাঙা জিনিস দান করি, তখন আমরা তাদের মর্যাদাকে আঘাত করি। একবারের ঘটনা, এক মহিলা তার আলমারি পরিষ্কার করতে গিয়ে প্রচুর জিনিস একটি চ্যারিটি সেন্টারে দান করে দেন। তার মনে হয়েছিল যে তিনি একটি খুব ভালো কাজ করেছেন। কিন্তু কিছুদিন পরেই সেন্টারের একজন স্বেচ্ছাসেবী জানান যে সেই দানের 60% জিনিসই এতটাই খারাপ ছিল যে তা ফেলে দিতে হয়েছিল। জামা কাপড়গুলো এত পুরনো আর বিবর্ণ ছিল যে সেগুলো কারোর পরার যোগ্য ছিল না। কিছু বাসন ভাঙা ছিল, আর কিছু জিনিস তো এমন ছিল যেগুলো পরিষ্কার করতেই ঘন্টার পর ঘন্টা সময় লাগত। এবার ভাবুন, আপনি দানের নামে শুধু নিজের বাড়ির জঞ্জাল সাফ করলেন, কিন্তু উল্টে অন্য মানুষটির সমস্যা বাড়িয়ে দিলেন। এটাই তো লিন্ডসে আমাদের বোঝাতে চেয়েছেন। দান করা ভালো, কিন্তু শুধু তখনই যখন সেই জিনিসটা সত্যিই কারোর কাজে আসতে পারে, তার সেটার প্রয়োজন থাকে এবং জিনিসটা ব্যবহারযোগ্য অবস্থায় থাকে। লিন্ডসে বলেন যে দান করার আগে কিছু সাধারণ প্রশ্ন নিজেকে করুন। আমি কি এই জিনিসটা কোনো বন্ধুকে লজ্জা না পেয়ে দিতে পারি? এটা কি পরিষ্কার এবং ব্যবহারযোগ্য? এটা কি কোনো খুঁত নেই? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবেই সেই জিনিসটা দান করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বুক সামারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর ধন্যবাদ আপনাদের সামারি শেষ পর্যন্ত শোনার জন্য।